you like. सोनिए मिठी गाना करके तू ना जा छड़ के रब तो मैं मंगा तेरा प्यार हानी है girl you know what I'm saying hey कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई টিফিন টাইম চলছে পুরো ক্লাস খালি করে সবাই যে যার মতো করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে ক্লাসে তেমন কেউ না থাকলেও দেখে নিয়ে হাতে গোনা 7-8 জন বসে আছে যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত তাদের মাঝে কেউ একজন বিগত কয়েকদিনের বন্ধে ক্লাস নোট সংগ্রহ করছে অন্য একজন ক্লাসমেটের খাতা থেকে জিমিনকে এগুলো দিতে হবে জিমিন আজকে কলেজে না আসায় একা সকল পড়াচ্ছাপ পড়েছে তের উপর আর সেই জন্যই ক্যান্টিনে না গিয়ে তখন থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে সে তাছাড়া এমনিও এই কলেজ ক্যান্টিনে যেত না তেল না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে আর তার মধ্যে প্রথম কারণ হলো জাঙ্কুক তার টিফিন বক্স রেখে দিয়েছে এই জন্যই মূলত লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে আর 2 নম্বর কারণটা ছিল জাঙ্কুকের ভয় তের ধারণা তে যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই জাঙ্কুক সকালের মতো করে ক্যান্টিনেও চলে আসবেন তাকে হুমকি ধমকি দিতে তাই তে মনে মনে ঠিক করেছে জাঙ্কুক যতদিন না পর্যন্ত এই শহর থেকে চলে যাচ্ছে ততদিন পর্যন্ত সে ক্যান্টিনে যাবে না লুকিয়ে ছড়িয়ে পালিয়ে বেড়াবে জাঙ্কুকের হাত থেকে তারপরেও খারাপ জাঙ্কুকের মুখোমুখি হবে না সে সঙ্গীহীনতে ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল কারণ টিফিন টাইম শেষ হলেই পঞ্চম ঘন্টা শুরু হবে তখন আর লেখার সুযোগ পাবে না ক্লাস টিচার থাকবে ভাবি এটা আপনার জন্য ভাই পাঠিয়েছেন এই নিন অন্তঃপরিচিত কণ্ঠকানে আসতেই তের মনোযোগ নষ্ট হয় লেখা থামিয়ে কপাল কুচকি সামনে তাকাতেই চোখে পড়লো মিনহকে মিনহ ছেলেটিকে পেছিয়ে নেন এই কলেজের ক্যান্টিনে কাজ করে তার বাবার সঙ্গে মিনহর কথা শুনে তে মনে করে মিনহ অন্য কারো খোঁজে এসেছিল এখানে তাই তে মিনহকে বলল তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো মিনহ আমি তোমার ভাবি না আর এই পার্সেলটাও আমার না না ভাবি এটা আপনার ভাইয়ের মোবাইলে আমি আপনার ছবি দেখছি এই স্কুল ড্রেসই পরা ছিলেন ছবিতে নিন এটা রাখেন বিস্মিততে মিনহর দিকে ফেলফেল করে তাকিয়েছিলাম কে কার ভাবি সেটাই বুঝতে পারছে না সে সবটাই তার মাথার উপর দিয়ে গেল সে কখন মিনহর ভাবি হলো আর কখনোই বা তার ভাই নামক মানুষটির কাছে তার ছবি গেল এই ছবি তাও আবার অন্য কারো ফোনে এটা কি আদৌ সম্ভব তো ছবি তোলে না হাতে গোনা কয়েকটা ছবি আছে তাও আবার নিজেদের পারিবারিক ফোনে তোলা অন্য কারো ফোনে থাকার কথাই না তাই তো নিশ্চিত হলো মিনহ অন্য কারোর সাথে দেখে গুলিয়ে ফেলছে এই পার্সেলটা আমি রাখতে পারবো না মিনহ তুমি ফেরত নিয়ে যাও আর তোমার ভাইকে গিয়ে বলবে যে সে যেন সাহস করে নিজে গিয়ে তার বউকে দিয়ে আসে তোমাকে যেন না পাঠায় তুমি ভুল করছো একজনের পার্সেল আরেকজনকে ডেলিভারি দিচ্ছ আমি এই পার্সেলের মালিক না এবার তুমি যাও আমি লিখবো আরে ভাবি কি বলেন এগুলা ভাইয়ের মতো সাহসী পোলা এই শহরে আর দুটো খুঁজে পাবেন না আপনি ভাইয়ের সাহসের প্রশংসা সবাই করে আর আপনি তাকে সাহসের কথা কি বলবেন ভাই শুনলে কিন্তু রাগ করবে আসলে ভাবি ভাই এখন ব্যস্ত ভাইয়ের আব্বাই আইছে এই জন্যই ভাইয়ের লোকরা আমাদের দিয়ে খাবার পাঠাচ্ছে আপনার জন্য নিন রাখেন আর এসব কথা বলবেন না কিন্তু ভাইয়ের নামে তাহলে কিন্তু আমি চুপ থাকবো না সোজা ভাইয়ের কাছে গিয়ে নালিশ করবো আপনার নামে তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে তাই না আরে ভাবি আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ আচ্ছা তোর ভাইটা কে বলতো শুনি নাম কি এই কলেজের সিনিয়র কেউ আমি কিছু বলতে পারব না ভাবি নিষেধ আছে ভাইয়ের লোকরা আমারে বকবো আপনি এটা রাখেন আমি গেলাম আর ভাই আপনারে কইছে এটা সবটা শেষ করতে আমি এখন গেলাম এই কথা বলে তের বই খাতার উপরে মিঠম পার্সেলটা রেখে ফুট করে দৌড়ে পালালো তের পেছন থেকে অদর জেনে ডাকতে লাগলো এই শোন শোন এটা নিয়ে যা আরে বলো আমি তোর ভাবি না যা চলে গেল তে এবার আর কি করবে নিশ্চয় ভঙ্গিতে পার্সেলের প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল দিদা নিয়ে এক সময় প্যাকেটটা খুলিয়ে ফেললো আর দেখে তার পছন্দের খাবারগুলো সাথে ফ্রেশ পানির বোতল আছে বিস্মিততে খাবার দেখেই মন বদলায় কারণ খাবারগুলো তার খুব প্রিয় পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না তে কলেজ ছুটির পর তে রাস্তায় আসতেই বুগামের সাথে দেখা তার বুগাম অবশ্য তের কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল কিন্তু থেকে দেখেই তের দিকে এগিয়ে আসে বুগামকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তে অনেকটাই ইতস্তত বোধ করলো আরে তে তুমি আজকে একা
জিমিন কোথায়, ও আসেনি? না আসলে জিমিন একটু অসুস্থ, তাই ও আসেনি, আমি একাই এসেছি। জিমিন না আসার কথা শুনে বুগাম যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার নাই খুশি হয়ে গেল। চুপচুপ করে খুশিতে গদগদ হয়ে জানালো সে আজকে থেকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তে অবশ্য না করেছে, কিন্তু বুগাম বিনয়ের সঙ্গে থেকে অনুরোধ করলো, তাই তে আর না করতে পারলো না, বুগামের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তে বুগামের সাথে এক রিক্সায় যেতে চাইছে না, তাই সে কৌশলে বুগামকে জানায় যে সে আজকে হেঁটে বাসায় যাবে, রিক্সা করে যাবে না, কারণ রাস্তার মোড়ে তার কিছু কাজ আছে, কিছু নোট নিতে হবে। তে ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে বুগাম হয়তো তার সঙ্গ ছেড়ে দিবে, তার সাথে যেতে নিষেধ করবে, কিন্তু তে ধারণা ভুল করে দিয়ে বুগাম তাতেও রাজি হয়ে যায়, তের সঙ্গে যাবে বলে। তাই তে আর কি করবে, বুগামের সাথেই হাঁটা ধরলো। তের পাশে হাঁটতে হাঁটতে বুগামের মুখে কথার ফুলঝুরি ফুটে ওঠে। নিশ্চুপ তে অস্বস্তিতে পড়ে বুগামের কথা হ্যাঁ হুঁ উত্তর করছে, কিন্তু রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিত ভাবে তে দেখতে পেল জাঙ্কুককে, আর তাতেই তে আতঙ্কে নেয় বুগামের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল জাঙ্কুকের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। মূলত রাস্তার এক পাশেই জাঙ্কুক দাঁড়িয়ে আছে তার বাবার সাথে, আশেপাশে অনেক মানুষের ভিড় আছে। তে মনে করলো জাঙ্কুক তাকে দেখতে পায়নি, আর তাতেই তে চুপি সারি কেটে পড়বে নিজেকে আড়াল করে। তের এই ধারণা ভুল প্রমাণ করে শান্ত চোখ ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার এই পাশে তের দিকে। তৎক্ষণাৎই চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত তে তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নেয় বুগামের পেছনে। জাঙ্কুক খুব শান্ত আর স্বাভাবিক দৃষ্টিতে তেকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তের দিকে তাকায় না। তে অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছে জাঙ্কুকের দিকে, মূলত জাঙ্কুক তের দিকে আসছে কিনা সেটাই দেখতে, কিন্তু জাঙ্কুক আসতে না দেখে স্বস্তি হয় তে। তবে তে বেশ বিরক্তি হয় জাঙ্কুককে কলেজের রাস্তায় দেখে। সেদিনকার মতো তের সাথে আর জাঙ্কুকের দেখা হয়নি। তে বিকেলে যখন কোচিং এ গেল তখনও না, পরদিন সকালে তে জাঙ্কুকে দেখতে পেল না, আর না বিকেলে দেখতে পেল। গোটা দিনটাই তের সাথে জাঙ্কুকের দেখা হয়নি। তে জাঙ্কুকের ছায়াও কলেজের রাস্তায় দেখতে পায়নি। এতে অবশ্য তে বেশ খুশি হয়েছিল। সে মনে করেছিল জাঙ্কুক শহর থেকে চলে গেছে, এখন তে শান্তিতে কয়েকদিন থাকতে পারবে, তারপর জাঙ্কুকের ফেরার আগে সেখান থেকে চলে যাবে। এতে জাঙ্কুক থেকে আর খুঁজেও পাবে না, আর তাদের কখনো দেখাও হবে না। তে নিজের কল্পনা জল্পনায় বেশ খুশি হলো, কিন্তু তার সকল খুশিতে পানি ঢেলে দিয়ে জাঙ্কুক হাজির হলো পরদিন সকালবেলা যখন তে কলেজে যাচ্ছিল। তে সবাই একটু রিক্সা করে কলেজে যাচ্ছিল। জিমিন আজও কলেজে যায়নি, শরীর অসুস্থ বলে। আচমকিত ঘটনায় তে রিক্সা হঠাৎ করেই থেমে যায়। তে ঝুঁকে পড়তে নিলে রিক্সার হুড চেপে নিজেকে বাঁচিয়ে নেয়। উত্তেজিত তে স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে তের হাত চেপে ধরলো শক্ত করে। আচমকিত ঘটনায় তে কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ টান পড়ে তের হাতে। তে ঝুঁকে পড়ে রিক্সা থেকে নেমে পড়ে কারো টানাটানিতে। আরে আরে কে আপনি, কি করছেন, এটা ছাড়ুন আমাকে। তের কথার কোনো উত্তর করলো না লোকটা। সে তখনও থেকে টানছিল নিজের গাড়ি থেকে। তে চিৎকার করে লোকটার হাত থেকে নিজেকে ছাড়াতেই টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতেই ড্রাইভিং সিট থেকে বেরিয়ে আসলো জ্যাক। জ্যাককে দেখেই আত্মা উড়াল দেওয়ার মতো জোগাড় হলো তের। তের বুঝতে আর বাকি রইল না কে তাকে এমন চিন্তায় গাড়ির মতো টেনে নিয়ে যাচ্ছে। জ্যাককে দেখেই তে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থামিয়ে দেয়। তবে জাঙ্কুকের ভয়ে তৎক্ষণাৎ কেঁদে উঠল। জাঙ্কুক থেকে টেনে পাশে সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। জ্যাককে রেখেই জাঙ্কুক দক্ষ হাতে গাড়ি করালো বিপরীত রাস্তা ধরে। তে জাঙ্কুকের ভয়ে সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরে শব্দ করছে না বিন্দু মাত্র। তে ভাবছে আজকে তার কপালে কি আছে কে জানে। জাঙ্কুক এমন রাগনিত অবস্থায় তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না সে। হয়তো তাকে আজকে মেরেই ফেলবে, তারপর বস্তা ভরে কোন এক নদীতে ফেলে দিয়ে আসবে তেকে। এজন্য জাঙ্কুক তাকে চিন্তাই করে তুলে নিয়ে এসেছে মাঝ রাস্তা থেকে। কথাগুলো ভেবে তের কান্নার বেগ যেন আরো বাড়ে। আজকে কলেজে আসার সময় জিমিনকে সে অনেক বকে এসেছিল, এজন্যই জিমিনের জন্য একটু মায়া লাগছে তার। সে যদি জানতাম আজকে তার শেষ দিন, তাহলে কখনোই জিমিন কেমন বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় দিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি থেকে রেল স্টেশনে নামলো কাই। পেছনে দুই বোন দাঁড়িয়ে আছে। কাই যখন ভাড়া মেটাচ্ছিল তখন 3-4 ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ছেলেগুলোকে কাই চেনে, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে। ছেলেগুলো বকাটে নয়, ভদ্র মার্জিন পরিবারের ছেলে ওরা। রাজনৈতিক করে কিন্তু ভালো ছেলেদের কাতারে পড়ে। কাই যে এলাকায় থাকে সেই এলাকারই ছোট ভাই ওরা। আসসালামু আলাইকুম কাই ভাইয়া, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর হঠাৎ এখানে? আসলে ভাই বাড়িতে যাচ্ছিলাম, জাঙ্কুক ভাইদের পারিবারিক বিয়ে বলেন আমাদেরকেও দাওয়াত করেছেন, সেজন্যই ভাবলাম আগে বাড়ি থেকে ঘুরে আসি। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, তাই এগিয়ে আসলাম আর কি। দিন ব্যাগগুলো আমাদেরকে দিন, আমরা নিয়ে যাচ্ছি। এই ব্যাগগুলো নে। এটা বলে ছেলেগুলো তাদের ব্যাগগুলো হাতে তুলে নেয় আর সামনের দিকে হাঁটা শুরু করলো। তাই তে আর জিমিনকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটলো। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে তৎক্ষণাৎ তে আর জিমিন এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। তখনই তের ব্যাগ থেকে ফোনের
ফোনের শব্দ আসতেই দিব্যা খেয়ালি হঠাৎ থামিয়ে ব্যাগ থেকে ফোনটা নিতে চাইলাম। তখনই ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে থেকে বাধা দেয়। ভাবি আগে কোথাও বসেন, তারপরে ফোনটা রিসিভ করবেন, এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। ছেলেটির মুখে ভাবি ডাক শুনে বিস্মিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালোতে তার সাথে সাথে জিমিনও তাকালো। মূলত তে আর জিমিন দুজনেই চমকে যায় ছেলেটির কথায়। ভাবি আপনি এই চেয়ারে বসুন, এখানে কোনো ছেলেরা আসবে না, আর আমরা আশেপাশেই আছি, আপনি বসুন প্লিজ। তে হতবাক হয়ে ডেপ ডেপ করে তাকিয়ে রইল ছেলেগুলোর দিকে। আজকাল প্রায় তের সাথে এমন হয়, ছেলে নেই জানা নেই, ইয়া বড় দামড়া বড় বড় ছেলে ফেলে দেখে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, দেখলেই মনটা জুড়িয়ে যায় তের। অথচ কে কার বউ সেটাই জানে না সে। আজকাল থেকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন তে এই জাতির ভাইয়ের জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতিগত ভাইটাকে সেটা আজও জানতে পারলো না। তে তো বিবাহিত, তের একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। তে তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সে তো কারো ভাবি হয়। কিন্তু যেখানে তার গোটা স্বামীটাই নিখোঁজ, খবর নেই, সেখানে তে জাতির ভাবি হয়ে বসে আছে। এখন তে যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে কে সে, তাকে জড়িয়ে তেকে এত ভাবি বলে ডাকা হয়, তার নাম কি, তাহলে সবাই একটাই উত্তর দেয়, আমাদের ভাই। ভাবি বুঝলাম, কিন্তু আপনার ভাইটাকে? আপনার স্বামী ভাবি। তে থতমত খেয়ে গিয়ে আর বেশি প্রশ্ন করে না, চুপচাপ বসে রইল। এদিকে তে আর জিমিন দুজনে ভয় সিটিয়ে রইল। যদি ওই ছেলেগুলো দেখে হুটহাট করে কারোর সামনে ভাবে ডেকে ফেলে তাহলে কি হবে, এই নিয়ে দুই বোন বেশ ভয়ে আছে। দেখতে দেখতে তারা তাদের গন্তব্যে এসে পৌঁছালো। তাড়াহুড়ো করে 2 মিনিটে সবগুলো লাগেজ নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে কার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে লাগলো। কিন্তু সেখান থেকে একটা ছেলে কায়ের চোখের আড়ালে যেতে যেতে বলল, আসি ভাবি, আমরা কিন্তু ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ইনশাআল্লাহ। এটা বলে ছেলেটাও ট্রেনে উঠে যায়। এদিকে তে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তে ভাবছে বিয়ে মানে কোন বিয়ে, তার বিয়েতে থাকবে ছেলেগুলো, তার বোনের বিয়েতে তো এদেরকে দাওয়াত করেনি কাই, তাহলে কোন ভাইয়ের পক্ষ থেকে তার বিয়েতে থাকবে। তের মাথায় কিছুই ঢুকছে না, সবকিছু তার মাথার উপর দিয়ে চলে গেল। তীব্র কোলাহলে তের সকালে কাঁচা ঘুমটা ভেঙে যায়। তে চোখে মুখে বিরক্তি নিয়ে পাশে তাকালো, জিমিন নেই। তাই তে ভেবেছে হয়তো অনেক বেলা হয়ে গেছে, সেজন্য বালিশের কাছে রাখা ফোনটা হাতে নিয়ে সময় দেখে। কিন্তু মোবাইলের স্ক্রিনে চোখ পড়তে তে চোখ কপালে উঠে যায়। মাত্র ভোর 4:30 বাজে। তে ভাবলো ফোনের টাইম মনে হয় ঠিক নেই, তাই সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের কাছে যেতেই দেখলো সবাই সেখানে উপস্থিত, যেখানে সুবিনার জেহবের সাথে কায়ের কথা কাটাকাটি হচ্ছিল। মূলত ন্যান্সির বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে। সুকাইয়ের পরিবার থেকে তার নানা আর নানু এসেছিল ন্যান্সি আর সুকাইয়ের আনুষ্ঠানিক বিয়ের ডেটটা পিছিয়ে নেওয়ার জন্য, কারণ সুকাইয়ের বাবার অবস্থা ভালো না, তার ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে। কিন্তু ওনার ইচ্ছে তার ছেলের বিয়েটা দেখে যাবে, তাই তারা বলতে এসেছে যে বিয়েটা পারিবারিক ভাবে দিয়ে দেওয়ার জন্য। তারপর সুকাইয়ের বাবা সুস্থ হয়ে আসলে বিয়েটা অনুষ্ঠান করে দেওয়া হবে। মূলত এই বিষয়টা নিয়েই সুবিনার জেহব দুজনেই নারাজ, কারণ দুইবার করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে, আর আত্মীয় স্বজন কিংবা সমাজের মানুষ সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। দুবার করে বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য সুবিনার জেহব দুজনেই ঠিক করেছেন ন্যান্সির বিয়ে এখানে দিবে না, তারা আরো ভালো জায়গায় ন্যান্সির বিয়ে দিবে। কিন্তু কাই তাদের সিদ্ধান্তটা মেনে নিচ্ছে না। সে সাপ বলে দিয়েছেন ন্যান্সির বিয়ে সে সুকাইয়ের সাথেই দিবে, বাবা কাকা কাউকে মানবে না। সে নিচে দাঁড়িয়ে থেকে ন্যান্সির বিয়ে দেবে সুকাইয়ের সাথে, তাও আবার আজ রাতেই। দায়িত্ব যখন নিয়েছে আজকের মধ্যেই সবটার আয়োজন করবে সে, তারপরেও নিজের বোনের খুশিটা নষ্ট করবে না সে। আর যদি এতে কারো আপত্তি থাকে তাহলে সে বোনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবে, তাও এই বিয়েটা বন্ধ হবে না। কথাগুলো পরপর বলেই দাঁড়িয়ে যায় কাই, উজ্জ্বল চোখে সবাই কায়ের দিকে তাকিয়ে আছে। তেজিমিন দুজনেই আমার সাথে কাজ আছে। কাই ডাক পেয়ে 2 বোন ছুটলো কায়ের পেছনে। এদিকে ইয়ঞ্জন আর বেসুজি দুজনেই গেল রান্নাঘরে, অনেক কাজ বাকি আছে। হঠাৎ করে বিয়ের আয়োজন করা কি চারটেখানে কথা নাকি, তাই দুজনেই হাসি মুখে ছুটলো রান্নাঘরের দিকে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত তাদের দেখার দরকার নেই, দেখতে গেলেই ঝামেলা হবে। থাকুক 2 ভাই নিজের রাগ নিয়ে বসে। বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে 2 ভাই একে অপরের মুখ ছাওয়াছাওয়ি করলো। তাদের দুজনকে যে কেউ পাত্তা দেয়নি সেটা বেশ বুঝলো তারা। তবে যদি আরো রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনও যে কেউ রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝতে পারলো 2 ভাই। এজন্য বিনা বাক্য বয়ে দুজনেই উঠে দাঁড়ালো। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করতে লাগলো নিকটবর্তী আত্মীয়জনদের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু তের পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে গেছে সমগ্র বাড়ি। বিকেল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন, বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার ন্যান্সিকে নিয়ে আসবে সবাই। ন্যান্সির শ্বশুরকে বিদায় জানিয়ে সুকাইও যাবে তার বাবা মায়ের সাথে, শুধু তার ছোট বোনটা থাকবে তার নানা বাড়িতে। বিয়ে বাড়িতে মেহমান কিচকিচ করছে পরিবেশ। এতক্ষণ দিব্যি টই টই করে ঘুরে বেরিয়েছে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না। সুন্দর দেখতে একটা চুড়িদারি জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হয়ে যাওয়ায়
তাই শপিং করা হয়নি। সকালে জিমিন আর কাইর সাথে বেরিয়েছিল, তখনই কাই দুজনকে সেম দেখতে দুটো জামা কিনে দেয়। আর সেই জামা পরেই সারা বাড়িতে টই টই করছে তেম। আমার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে, মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। তের উৎপল্লতা শুধু বরযাত্রী আসার আগ পর্যন্তই ছিল। সুকাইয়ের সঙ্গে তের আগে কখনো দেখা হয়নি। বিয়ে ঠিক হওয়ার পরে ছবিতে বেশ কয়েকবার দেখেছিলাম, সরাসরি আজই প্রথম শালি দুলাভাইয়ের পরিচয়। কিন্তু সেই পরিচয় বিস্ফোরণ ঘটল জাঙ্কুকের দাদা দাদিকে উপস্থিত দেখে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তপ্তা খেয়েছে থাকলো শুধু গঙ্গীয়র দিকে। গঙ্গীয় তখনও সুকাইয়ের পিছনে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত, কিন্তু তো তপ্তা খেয়ে যাওয়ার নাই, গঙ্গীয়র দিকেই তাকিয়ে রইল। আবার দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন তো শুনলো সুকাইয়ের নানা ভাই হয় গঙ্গীয়। তখনই তো ছোট মাথায় আসলো তাহলে জাঙ্কুকের ফুফাতো ভাই হচ্ছে সুকাই। এর মানে জাঙ্কুক তার আত্মীয় হয়ে গেল, সম্পর্কে পাতানো বিয়ে মিয়ান। তে ভাবছে আর কোনো সম্পর্ক খুঁজে পেল না, সুজাবে এই পান্তামুখ জাঙ্কুককেই হতে হলো তার জীবনটাই বেদনার। যেহেতু জাঙ্কুক সুকাইয়ের মামাতো ভাই, তাহলে অবশ্যই সে বিয়েতে আসবে। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। তাহলে কি জাঙ্কুকের মুখোমুখিতে আবারও হবে? উৎপল্লতের মুখটা তৎক্ষণাৎ জাঙ্কুকের ভয়ে চুপসে যায়। জোরসোর অবস্থায় দাঁড়িয়ে ভয়ের তো দৃষ্টি ঘুরলো চারপাশে। জাঙ্কুককে তাই কোথাও দেখতে পায়নি, মনে হয় বিয়েতে আসেনি। তে শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই চারটে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কালকে থেকে ভাবি ভাবি বলে ডাকছিল। আজকে তার বোনের বিয়েতে কিভাবে চলে আসলো? কার সাথে এবার এসেছে এরা? নিশ্চয়ই সুকাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। তে ভাবছেন তার মানে কি ছেলেগুলো সুকাই দুলাভাইয়ের ছেলে মানুষ হয়? তার মানে সব সর্বনাশদের কাঁধে নাচছে। একদিকে জাঙ্কুক তো অন্যদিকে অচেনা জাতির ভাই দাঁড়িয়ে আছে। কোন দিকে পালাবে তে? পালাবার পথ সবই বন্ধ। অসহায় তে তৎক্ষণাৎ বুক পেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল সে বুঝে এবার নিস্তার পাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু তা তো কিছুই হলো না, উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় তে সহ্য করতে না পেরে কেঁদে ফেললো। চোখের পানি নাকের পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো জাঙ্কুক এখনো দেশে ফিরে নেই। কবে ফিরবে কেউ জানে না। আর এই সংবাদটা স্বয়ং গঙ্গীও দিয়েছে। মূলত তাই জানতে চেয়েছিল জাঙ্কুক কোথায়, বিয়েতে কেন আসেনি সে। উত্তর গঙ্গীও এটাই বললো। কষ্ট জর্জরিত তের অসহায়ত্ব কমে আসলো জাঙ্কুকের দেশে না থাকার খবরটা শুনে। তে ভাবছেন জাঙ্কুক হয়তো এখনো জানে না তার সাথে নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে। জানলে হয়তো তেকে আবার অপমান করতো এই নিয়ে। কিন্তু তে এবার বেশ শক্ত হলো। তে মনে মনে ঠিক করেছে আরেকবার তাকে অপমান করে দেখুক না, সে সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দিবে। স্বামীর কথা মনে আসতেই তার মনে পড়লো তার স্বামীর খোঁজটা তো নেওয়া হয়নি। তাই তে ঠিক করেছে বিয়ের ঝামেলা শেষ হলেই সে তার স্বামীর খোঁজ করতে আবারও যাবে কাজের বাড়িতে। তারপরে ওইবার তের হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাইয়ে চাই। অন্তত ওই গম্ভীর মুখ ফাঁসান জাঙ্কুককে টক্কর দেওয়ার জন্য হলেও তার গুন্ডা স্বামীকে চাই তার। সুন্দরভাবেই বিয়েটা সম্পূর্ণ হলো। বড় বোনের বিদায় পেলাম মা চাচিদের সে কি কান্না। তেও একটু কাঁদতে চাইছিল, কিন্তু তা করার আর সুযোগ পেল কোথায়? ন্যান্সির সাথে তে আর জিমিনকেও যেতে বলল তের গম্ভীর বাবা। তে অবশ্য প্রথমে যেতে চায়নি, সেজন্য ভাইয়ের পেছন পেছন ঘুরঘুরও করেছে অনেকক্ষণ, কিন্তু লাভ হয়নি জিমিনের জন্য। জিমিনের এক কথা তে না গেলে সেও যাবে না। অসহায়তে রাগে দুঃখে জিমিনের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে বসে পড়লো ন্যান্সির পাশে। যেহেতু ন্যান্সি 2 দিন থাকবে, সেহেতু তে আর জিমিনকেও 2 দিন থাকতে হবে। তে গাড়িতে বসতেই জিমিনও তৎক্ষণিক তের শরীরের সঙ্গে চেপে বসলো গাড়িতে। তের আগে চোখ দেখাতেই দুষ্ট হাসলো জিমিন। তের শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস তে আমি না কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। দেখি জিও জাঙ্কুক আমাদের নতুন বিয়ে রূপে হাজির, 2 হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো ব্যান তো আমরা দুজনেই, জাঙ্কুকের কাছে একই, তারপরে তোর বেলায় এত বড় টিপ আমি কেমনে করতে পারলো বোঝা আমারে। জীবনের খোঁজানো কথাই তে গাল ফুলিয়ে বসে। মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে সে জীবনের কথা বলবে না। জিমিন যে ইচ্ছে করেই তের মজা নিচ্ছে জাঙ্কুককে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারলো তে। নয়তো এমন হালাল স্বপ্ন কে দেখে? প্রথমে আমি অনেক বেশি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে যে আমি অনেক বেশি লেট করে তোমাদেরকে ভিডিও দিই। আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আই এম সরি, প্লিজ আই এম সরি। আসলে তোমরা আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে আমি আমার হেলথের অবস্থা কেমন। আমি তো পোস্ট করেছিলাম, তোমরা যারা দেখছো তারা তো দেখছো। আমি চাই যে আমি তোমাদেরকে খুব জলদি করে ভিডিও দিই, কারণ তোমরা এই স্টোরিটা অনেক বেশি পছন্দ করেছো, আমার অনেক ভালো লাগছে। আমিও চাই যে তোমাদেরকে অপেক্ষা না করাই তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দিই, কিন্তু কি করবো বলো, আমি তো পারছি না। আমার যতটুকু আমি সম্ভব হয় তোমাদেরকে দিই, আর আমি চেষ্টা করব যে আরো দ্রুত দেওয়ার জন্য। তোমরা অপেক্ষা করো। হ্যাঁ, কেউ কিন্তু আমার উপর রাগ করবে না, বুঝছো? আমি কিন্তু চেষ্টা করি। চেষ্টা না করলে একটা কথা ছিল যে তোমরা রাগ করে থাকতে পারো, কিন্তু এখন কেউ রাগ করে থাকতে পারবে না।
না হলে কিন্তু আমি রাগ করবো। আচ্ছা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আই লাভ ইউ, বাই বাই, টাটা।